নমস্কার। আজকে আমার আলোচ্য বিষয় হলো মনুসংহিতায় বর্ণভেদ সেকাল ও একাল। সমাজবিজ্ঞানীরা একথা অস্বীকার করেন না যে বিভিন্ন জীবিকার স্বার্থে প্রাচীনকালে সমাজে বর্ণভেদ ও বর্ণের ভিত্তিতে কর্মের বিভাজনের প্রয়োজনীয়তা ছিল। তাই মনুসংহিতায় যে বর্ণিত হয়েছে বর্ণভেদ, সেই অনুযায়ী কর্মের বিভাজন সেটা সে যুগের সামাজিক প্রেক্ষিতে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ভারতবিদ্যা চর্চা ও প্রাচীন পুরাণ চর্চার ক্ষেত্রে ধর্মশাস্ত্রে বর্ণভেদ প্রথা ও তার সংস্কারমূলক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ঋগ্বেদ ভারতীয় সংস্কৃতির প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদের পুরুষ সূক্ত ব্যতীত অন্য কোনো অংশে চতুর্বর্ণের উল্লেখ নেই। ঋগ্বেদ রচনাকালে বর্ণভেদ সেভাবে ছিল না, ভিন্ন ভিন্ন জীবিকা ছিল। ঋগ্বেদ রচনাকালে বিপ্র শব্দের অর্থ ব্রাহ্মণ ছিল না। তখন ব্রাহ্মণ বলে কোনো বর্ণ ছিল না, কারণ এই পুরুষ সূক্তটি যেখানে চতুর্বর্ণের উল্লেখ আছে, এই পুরুষ সূক্তটি অনেক পরবর্তীকালের সংযোজন, একথা ইন্ডোলজিস্টরা স্বীকার করেন। তাই ঋগ্বেদের সময় প্রথম দিকে যে কোনো বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ বলে কোনো বর্ণ ছিল না, এমনকি ক্ষত্রিয় বলেও কোনো বর্ণ ছিল না। বলযুক্ত পুরুষ বোঝাতো ক্ষত্রিয় বলতে। এটা আমরা সপ্তম মণ্ডলে 64 নম্বর সূক্তের প্রথম দিকেই পাই। এবং পুরুষ সূক্তটি অনেক পরে সংযোজিত হয়েছে। পুরুষ সূক্তটি হলো দশম মণ্ডলের 90তম সূক্ত। তার 12 নম্বর মন্ত্রে পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, 2 বাহু থেকে রাজন্য এবং উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্রের আবির্ভাব, একথা বলা আছে। এখন ঋগ্বেদের নবম মণ্ডলের 112 নম্বর সূক্তের 3য় ঋকে আমরা পাই যে অঙ্গিরা শিশু ঋষি বলছেন স্তোত্রকারের পুত্র চিকিৎসক হয়েছেন। অর্থাৎ আমরা এটা একটু আগেই বললাম যে ঋগ্বেদের কিন্তু বিভিন্ন জীবিকার কথা পাই, যে স্তোত্রকারের পুত্র চিকিৎসক হয়েছেন। আর মহাভারতের অনুশাসন পর্বেও বলা হয়েছে যে বিভিন্ন কর্মবশত যে ভিন্ন ভিন্ন বর্ণ, সেটা কিন্তু সেই সৃষ্টির কথা কিন্তু মহাভারতের অনুশাসন পর্বেও বলা আছে। মনুসংহিতার প্রথম অধ্যায়ে বলা হয়েছে পৃথিবী ইত্যাদির সমৃদ্ধির কামনায় পরমেশ্বর তার নিজের মুখ, বাহু, উরু এবং নিজের পা থেকে চতুর্বর্ণের সৃষ্টি করলেন। এটি প্রথম অধ্যায়ের 31তম শ্লোক। এই শ্লোকটির সঙ্গে কিন্তু ঋগ্বেদের পুরুষ সূক্তের সাদৃশ্য রয়েছে। এখন এটা ঠিকই যে যেহেতু মনুসংহিতা একটি সংকলন গ্রন্থ, বিভিন্ন সময় বিভিন্নজন লিখেছেন অনেক কথাই, অনেক বৈষম্যমূলক মতবাদ আমরা মনুসংহিতায় দেখতে পাই, সে নিয়ে অনেক বিতর্কিত আলোচনাও আছে। এখন মনুসংহিতায় ব্রাহ্মণদের অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে যে সকল বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এটা আমরা পাই। তাই ব্রাহ্মণ জগতের সকল সম্পত্তি লাভের অধিকারী এবং পরের অন্নবস্ত্রে ব্রাহ্মণ স্বাধিকার ভোগ করতেন। তবে শূদ্রের পক্ষেও কিন্তু অনেক উদারধর্মী কথা বলা আছে মনুসংহিতায়। যেমন কোনো ধার্মিক শূদ্র যদি ধর্মলাভ করতে ইচ্ছুক হন বা পুণ্য কামনা করতে চান, তাহলে তারা ব্রাহ্মণদের দ্বারা আচরিত ধর্ম অনুষ্ঠান করতে পারেন, কিন্তু মন্ত্রপাঠ বর্জন করে তাতে দোষ হবে না। অন্যান্য স্মৃতিতেও বলা হয়েছে মনুসংহিতা ছাড়াও যে শূদ্ররা যদি পাকযজ্ঞ নামক কোনো ধর্মকর্ম অনুষ্ঠান করতে চায় তাহলে অবশ্যই তারা করতে পারেন, তবে সেখানে তারা নমঃ এই শব্দটিকে মন্ত্ররূপে প্রয়োগ করতে পারেন। এর দ্বারা এটাই প্রমাণ হয় যে শূদ্র যদি উপবাস, দেবতা পূজা, গুরু এবং ব্রাহ্মণকে নমস্কার প্রভৃতি সদাচারের অনুষ্ঠান করেন, তাহলে সেই অনুষ্ঠানের দ্বারা সেই শূদ্র কিন্তু ইহলোকে সম্মানিত হয়, পরলোকে স্বর্গলাভ করে। অর্থাৎ স্বভাবগুণে শূদ্রের ব্রাহ্মণত্ব লাভের কথাই কিন্তু পরোক্ষভাবে বলা হয়েছে। অর্থাৎ এখানে বৈষম্যমূলক মতগুলোকে এভাবে একটু খণ্ডন করা যায়। এখন কার্যভিত্তিক বর্ণাশ্রমকে মেনে নিয়ে ভৃগু এক উদার ধর্ম কিন্তু প্রচার করেছেন মনুসংহিতায়। যেমন তিনি বলেছেন, কোনো ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে শূদ্রের ন্যায় যদি আচরণ করে তাহলে তাকে শূদ্র, আর যদি কোনো ব্যক্তি শূদ্র বংশে সম্ভূত হয়ে যদি ব্রাহ্মণের মতো নিয়মনিষ্ঠ হয় তাহলে তাকে ব্রাহ্মণ বলে নির্দেশ করা যেতে পারে। ন বৈ শূদ্র ভবেচ্ছূদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ন চ। যে শূদ্র স্বভাব কর্মে ব্রাহ্মণের ন্যায় হয়ে থাকে, দ্বিজাতি অপেক্ষাও শ্রেষ্ঠ বলে তাকে জ্ঞান করা উচিত। এটা অনুশাসন পর্বে কিন্তু বলা আছে। এখন শুভ কর্ম করলে শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করে, বৈশ্য ক্ষত্রিয়ত্ব প্রাপ্ত হয়, এ কথা কিন্তু মহাভারতের অনুশাসন পর্বে বলা আছে। শূদ্র ব্রাহ্মণতাং জাতি বৈশ্য ক্ষত্রিয়তাং
ব্রজেত। ব্রাহ্মণ অসৎ কাজ করলে এবং বাজবিচার করে না খেলে শূদ্র হয়ে যায়, এ কথা অনুশাসন পর্বে বলা আছে। অর্থাৎ উচ্চবর্ণে জন্ম, সংস্কার, শাস্ত্রজ্ঞান, শ্রেষ্ঠ লোকের সন্তানত্ব দ্বিজত্বের কারণ নয়, চরিত্র গুণই হলো দ্বিজত্বের কারণ। এখন ভৃগুর যে সমাজতাত্ত্বিক দর্শন, সেটা কিন্তু বর্ণ, জন্মগত, বংশগত, পুরুষানুক্রমিক হলেও মোটেও অনমনীয় বা অপরিবর্তনীয় নয়। মহাভারতের ভরদ্বাজ মুনি আরেক ধরনের মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে চরিত্র নির্ধারণের দ্বারা বর্ণভেদ করা যায় না। এক প্রজন্মে কোনো বিশেষ গুণের প্রকাশ হলেই যে পরের প্রজন্মে সেই একই গুণের প্রকাশ ঘটবে তার কোনো মানে নেই। অতএব এক প্রজন্মে সদ্গুণের ভিত্তিতে বর্ণভেদকে জন্মগত বা পুরুষানুক্রমিক বলা যায় না। শান্তি পর্বে ব্যাসদেব যুধিষ্ঠিরকে বলেছেন, বেদপারক ব্রাহ্মণও যদি জিঘাংসা পরায়ণ হয়ে অস্ত্র গ্রহণ করে সংগ্রামে ধাবমান হন, তাহলে তাকে বিনাশ করা অবশ্য কর্তব্য। ঐরূপ ব্রাহ্মণকে নিপতিত করলে কখনোই ব্রাহ্মণ হত্যার পাপ ভোগ করতে হয় না। এখন মহাভারতের পরিক্ষেতের সময়কালে যে চতুর্বর্ণে সুস্থিত সমাজ ব্যবস্থা ছিল সেটা আমরা দেখতে পাই। অনুশাসন পর্বটি পরবর্তীকালে সংযোজিত হওয়ায় সেই যুগে যে চতুর্বর্ণের অস্তিত্বের যে ব্যাপার আমরা দেখতে পাই, তাতে একটা উদারধর্মী মনোভাব লক্ষিত হয়, যা ব্যাসদেবের মহাভারত রচনার মূল লক্ষ্য ছিল। এবার আসছি ব্রাহ্মণদের কিছু আপৎকালীন ধর্ম বা কর্তব্যের কথায়, যেটা মনুসংহিতায় বলা আছে। এখন যদি কোনো ব্রাহ্মণ নিজের বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে অক্ষম হন, তাহলে তিনি ক্ষত্রিয়ের বৃত্তি অবলম্বন করতে পারেন, একথা মনুসংহিতায় বলা আছে। যেমন গ্রাম রক্ষা, নগর রক্ষা, অস্ত্র ধারণ প্রভৃতি তারা করতে পারেন। আর যদি কোনো ক্ষত্রিয়ের বৃত্তি অবলম্বন করতে না পারেন কোনো ক্ষত্রিয়, তাহলে তিনি কৃষি, গোপালনাদি, বৈশ্যের বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে পারেন। আর বৈশ্যের ক্ষেত্রেও তাই। যদি নিজের বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করা সম্ভব না হয়, তাহলে সেই শূদ্রের বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে পারে। এইভাবে আমরা দেখি যে বর্ণভেদ এবং বিভিন্ন জীবিকা নির্বাহের সম্পর্কে মনুসংহিতা একটি সুস্পষ্ট নির্দেশ দেওয়া আছে। এবার বলবো জাতি শব্দটিকে নিয়ে কিছু কথা। ইংরেজিতে তাকে কাস্ট বলা হয়। এই শব্দটি ভারতীয় শব্দ নয়, পর্তুগিজ শব্দ, যার অর্থ হলো শ্রেণী। কাস্ট শব্দের প্রচলন হচ্ছে 16শ শতাব্দীতে, পর্তুগিজ নাবিকরা এটা করেছিলেন। যেমন হিন্দু মুসলমান যে কাস্ট, এটা অনেক পরে এর প্রচলন হয়। বিভিন্ন যুগে মহাপুরুষরা বলেছেন মানব কল্যাণের থেকে বড় ধর্ম আর হয় না, এবং ভক্তিবাদের যুগেও আমরা দেখি বিভিন্ন সংস্কারকগণ মানবতাবাদী ধর্মের পক্ষেই তারা সোচ্চার হয়েছেন। সুতরাং জীবিকার তাগিদে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ নতুন নতুন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছেন এবং অর্থনৈতিক চাহিদা তথা প্রয়োজনের তাগিদে রক্ষণশীল মনোভাব পরিবর্তিত হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে তফসিলি জাতি ও তফসিলিদের জন্য নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আজকে এই পর্যন্ত। নমস্কার।